কি মিলে যাচ্ছে তো? তাপসী মালিককে মনে আছে? ধর্ষিতা এবং হত্যার শিকার পুড়িয়ে দেওয়া হয়েছিল। আত্মরা সেই মৃতদেহ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছিল ফেস্টুনের আকারে, ব্যানারের আকারে, রেল স্টেশনে, বাস স্টপে, সোশ্যাল মিডিয়ায়। মনে পড়ে? তো সেই তাপসী মালিকের বর্তমান মূর্তিটি আপনারা জানেন কি অবস্থা তার? আমি মাঝে মধ্যে ফেসবুকে ছবি দিই। লতা পাতায় আচ্ছন্ন, গাছগাছালিতে পরিপূর্ণ একটি স্ট্যাচু, বাস্ট, আবক্ষ মূর্তি তাপসী মালিকের। যারা দেখতে চান তারা সোশ্যাল মিডিয়ায় গুগল সার্চ করে দেখে নিতে পারবেন ইচ্ছে হলে। লাশের রাজনীতি নতুন নয় আমাদের দেশে। সেই লাশের রাজনীতি আবার শুরু হয়েছে। তবে লাশ মাত্রেই কি রাজনীতি হয়? সবসময় হয় না। আমাদের দেশে, আমাদের রাজ্যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া সব শাসক দলের, সব রাজনৈতিক দলের অধীনেই ধর্ষণ হয়, খুন হয়। কারণ এই বিকৃত কাম পুরুষই বলুন আর এজেন্ডাই বলুন, পরিকল্পিত এজেন্ডাই বলুন, সব দলের মধ্যেই আছে, সব রাজনৈতিক দলের মধ্যেই আছে। এমন নয় যে অমুক দল ক্ষমতায় এলেই পুরুষরা সবাই সংযমী হয়ে যাবেন, ধর্ষণ করবেন না, বা তমুক দল ক্ষমতায় এলেই সমস্ত নারী নিরাপদে থাকবেন। এমনটা কি হয়? হয় না। আর তাই দেখবেন আমাদের রাজ্যেই, দেশের কথা ছেড়ে দিলাম, বিগত 10 বছরেও কত নারী ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। ধান খেতে, মাঠের আলে, পুকুরের পাড়ে তাদের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। সেসব নিয়ে আপনারাও লিখেছেন, আমিও লিখেছি, তাই তো লিখেছে। কিন্তু সেই সব লাশ নিয়ে কি এতটা পরিমাণ উত্তাল বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি? পাইনি। কেন পাইনি? টাইমিং, সময়। অর্থাৎ কোন লাশ নিয়ে কতটা প্রতিবাদ হবে, কোন উদ্দেশ্যে প্রতিবাদ হবে, কোন লক্ষ্যে প্রতিবাদ হবে, এ সমস্ত কিন্তু রাষ্ট্রযন্ত্র তথা বর্তমানে জায়নিস্ট শক্তি, যার বিশ্ব নিয়ন্ত্রণ করছে, রাজনৈতিক দলের পিতা, যা তারাই কিং মেকার, তারাই ঠিক করে তাদের এজেন্টের মাধ্যমে, দালালদের মাধ্যমে। রাজনৈতিক দল, মেইনস্ট্রিম রাজনৈতিক দল, মিডিয়া, সংগঠন সবাই এই জায়নিস্ট শক্তির দালাল। তাদের এবং কি বুদ্ধিজীবী বলতে যাদেরকে আমরা বলি এবং বুঝি, যারা এখন গালাগালির নামান্তর হয়ে গেছে, তারাও একই সুতোয় বাঁধা। তাদের অ্যাকাউন্টে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ ঢুকে যায় এবং পাশাপাশি কর্মসূচিও ঢুকে যায়। সেইভাবে এই রকমের প্রতিবাদগুলো ঘটে। মিডিয়াও পথে নামে, মানে সক্রিয় হয়ে ওঠে। আর অন্য লাশগুলো নেহাতি লাশ হয়ে অগোচরে হারিয়ে যায়। তাই লাশের রাজনীতি আমাদের দেশে এখনও চলছে, আগামীতেও চলবে। লাশ যে জনগণের কাছে কতটা বাঁশ হয়ে ওঠে, সেটা যদি ইতিহাস স্টাডি করেন ভালো করেই বুঝবেন। মূল ব্যাপারটা হলো, আসলে এই গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে জায়নিস্ট শক্তি আমাদের সামনে প্রতিবারেই একটা করে চাঁদের লোভ দেখায়। আর এই চাঁদের লোভেই আমরা ফাঁদে পা দিয়ে দিই, ভাবি না কি হতে চলেছে, যেটা বাংলাদেশে হয়েছে। তার মানে এই নয় যে এইটা হলে ভালো, ওইটা হলে খারাপ, আমি সেটা কিন্তু বলছি না।
আমি প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি, যাতে করে গড্ডালিকা প্রবাহে এই প্রতিবাদ নামক যাকে শিখণ্ডী করা হয়েছে, এই মুহূর্তে একটি নারী ধর্ষণের শিকার এমনই বলা হচ্ছে, বা পরিষ্কারভাবে ষড়যন্ত্রের শিকার, সে আর পৃথিবীতে নেই। তো তার মূর্তি যদি গড়া হয়, তার ছবি যদি আঁকা হয়, তাপসী মালিকের যে পরিণতি হয়েছে তার ক্ষেত্রেও যে একই পরিণতি হবে সে বিষয়ে আমি কিন্তু নিশ্চিত। কারণ এই মৌমিতার জায়গা পরবর্তীতে কোনো সৌমিতা গ্রহণ করবে, যেমন তাপসীর জায়গা এখন মৌমিতা নিয়েছে। সাধারণ মানুষের জন্য ভালো করার যদি এত ইচ্ছে থাকতো এই জায়নিস শক্তির বা এই রাজনৈতিক দলগুলোর, তবে আমাদের রাজ্যে অনেক আগেই, আমাদের দেশে অনেক আগেই অনেক বড় কিছু প্রতিবাদ হতে পারত। কি? নিয়োগ চাই, মানুষের কর্মসংস্থান চাই, যুবক যুবতীর কর্মসংস্থান চাই। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় এত এত মানুষ চলে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। প্রতিদিনই খবর পাচ্ছি চেনা অর্ধ চেনা, পরিচিত অর্ধ পরিচিতদের বৃত্ত থেকে। তো সেই বিষয়ে কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা নেই। অথচ দেখবেন রাতারাতি কীরকম একটা প্রতিবাদ ছড়িয়ে পড়ল আইটি সেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে সর্বত্র। জমায়েতের পর জমায়েত, জমায়েতের পর জমায়েত হচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কোথায়? এত এত ইস্যু, এত এত ছেলে যারা সরকারি চাকরির শিক্ষকের জন্য ধর্নায় বসে আছে মাসের পর মাস, কই তাদেরকে নিয়ে সামনে নিয়ে নিয়োগের দাবিতে বেসরকারিকরণের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠেছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে? ওঠেনি। হঠাৎ করে এই লাশটা পাওয়ার সঙ্গে সঙ্গে, যেটা আমি খুব সতর্ক ছিলাম, যারা আমার ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, তারা কখনো দেখেছেন আমি এই জমায়েতে যাওয়ার জন্য আহ্বান রেখেছি, এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান রেখেছি? রাখেনি, কারণ আমি জানতাম কি হতে চলেছে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এসবই প্রমোটেড প্রতিবাদ, লক্ষ্য আসলে ভিন্ন। মানুষকে সুন্দর কোনো কিছুর লোভ দেখিয়ে ভালো কিছু করছো তুমি, মহান কিছু করছো তুমি, এই কথা বলে চাঁদের লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হয়। যদিও আমরা ইতিমধ্যেই ফাঁদে পড়ে আছি, কিন্তু ফাঁদটা তো আর শেষ নেই। ওই যে বারবার করে বলি, এখনও আপনারা কিছুই দেখেননি, আমরা কিছুই দেখিনি। সেই যেগুলো এখনও দেখিনি, পরিস্থিতি যত আরও কত ভয়ঙ্কর হতে পারে সেই দিকে আমাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মহাপ্রভুদের প্রসাদ পাওয়ার জন্য এই রাজনৈতিক দলের কর্মকর্তারা, নিচু শ্রেণীর তো বুঝতেই পাচ্ছেন, তারা সব বেশিরভাগই বিভ্রান্ত। তো নেতাদের কথা বলছি, যারা ঘন ঘন পার্টি বদলান। এখন যেমন পালা বদলের আহ্বান নবান্ন থেকে তাড়াতে হবে মাননীয়াকে, এই আহ্বানটা যেমন তিনি রেখেছেন, যিনি কিছুদিন আগেই মাননীয়ার দক্ষিণ হস্ত ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন, তিনি এখন আবার গেরুয়া দলের প্রধান মুখ হয়ে উঠেছেন। কেন? এগুলো কি আমরা বুঝি না? আবার এই মাননীয়াও একদিন রাইটার্স থেকে তাড়াতে হবে বলে পথে নেমেছিলেন এবং তাপসী মালিককে আমাদের সামনে তুলে ধরেছিলেন, তাই নয় কি? একই খেলা। তো আপনারা ভাবছেন এই যে বিরোধিতা, এগুলো কন্ট্রোলড অপোজিশন, এরা সবাই জানে, এরা সবাই ডেপুটেড। আমরা জনগণ, কেউ তৃণমূল, কেউ গেরুয়া হয়ে পরস্পরের সঙ্গে হানাহানি করি, পরস্পরকে খিস্তি দিই, গালাগাল করি। এই যে যেমন হাসিনা, তার কিছু হবে ভেবেছেন? ওই যে এত এত দুর্নীতি তার বিরুদ্ধে রয়েছে, বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই দাবি করা হচ্ছে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তার বিরুদ্ধে এত এত দুর্নীতি, এত এত টাকা তহবিল তছরূপের অভিযোগ, কি হবে তার? কিছুই হবে না। তিনি অক্ষত থাকবেন, কিছু হবে না। যদি পরে জায়নিস প্রভুরা মনে করে তাকে বলি দেওয়ার প্রয়োজন হবে, সেটা আলাদা কথা। কিন্তু
অন্যায়ের প্রতিবাদ হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে কিছুই হবে না। এই যেমন ধরুন হিটলার, তাকেও সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তথ্য আছে, তারও কিছু হয়নি। মৃত্যুটা সাজানো নাটক, আত্মহত্যার নাটক করা হয়েছিল। কিন্তু মুসোলিনিকে মরতে হয়েছিল কারণ তিনি সত্যিকারের বিরোধী ছিলেন। একই রকমভাবে দেখুন না কেন ইসলামিক দুনিয়ায় ভালো করে খেয়াল করে দেখুন, যারা কন্ট্রোলড অপোজিশন জায়নিস প্রভুদের সঙ্গেই আসলে আছেন, বাইরে শুধু মাঝে মাঝে হুঙ্কার দেন, সেই সব নেতাদের কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু যারা প্রকৃতভাবে জায়নিস শক্তির পাল্টা হিসেবে অর্থ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, যাতে করে ইসলামিক বিশ্বকে নিজের পায়ে অর্থনীতির ওপর ভর করে দাঁড় করানো যায় জায়নিস শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেই সাদ্দাম হোসেনকে এবং মুয়াম্মার গাদ্দাফিকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। কারণ তারা সত্যিকারে বিরোধী ছিলেন, জায়নিস শক্তির পাল্টা একটি অর্থব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন। তাহলে প্রকৃত অপোজিশন কাকে বলবেন? খুব সহজভাবে আন্তর্জাতিকভাবেই বলুন বা যে কোনো ক্ষেত্রেই বলুন, প্রকৃত অপোজিশন যা এই সিস্টেমের বিরুদ্ধে তখনই বোঝা যাবে রাষ্ট্রনেতার ক্ষেত্রে। অবশ্যই এটা প্রথমেই আসে, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করার ক্ষমতা তো সাধারণ মানুষের নেই। সাধারণ মানুষ বড়জোর তার মতো করে, আমি যেটা আগের ভিডিও অবশ্যই শুনবেন, কিভাবে আমরা এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ গড়ে তুলতে পারি, সেটুকুই আমরা করতে পারি। কিন্তু জায়নিস শক্তিকে চ্যালেঞ্জ করবার মতো অর্থ ব্যবস্থা গড়ে তোলা, ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতা কোনো রাষ্ট্রেরই আছে যদি কোনো নেতার শিরদাঁড়া থাকে। জায়নিস শক্তির দালালি না করে শিরদাঁড়া কাজে লাগিয়ে জনগণের কথা, জনতার কথা, সাধারণের কথা যারা ভাবতে পারেন, কেউ কেউ পারেন এবং তাদেরকে চলে যেতে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে সব রাষ্ট্রের না হলেও অন্তত 10-12টি রাষ্ট্র যদি একযোগে মিলিত হয়ে এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয়, তাহলে কিন্তু জায়নিস শক্তির ভিত নড়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে সেই সাহস এই নেতাদের নেই, আর জনতারও চেতনা নেই যে তারাও এই রাষ্ট্রনেতাদেরকে বাধ্য করবেন জায়নিস শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে, যেটা ইউরোপ আমেরিকায় হচ্ছে, কিছুটা হলেও হচ্ছে। সে বিষয়ে আমি ইতিমধ্যেই বলেছি, আগামীতেও বলবো। তাহলে এটা কেন হচ্ছে? এই যে প্রক্রিয়াটা, আমি কেন কোনো পোস্ট দিইনি, কেন কোনো আহ্বান রাখেনি, আমার প্রথম থেকেই মনে হয়েছে এটা প্রমোটেড প্রতিবাদ। কারণ রাজনৈতিক দল নেমে পড়েছে। রাজনৈতিক দলের ইন্ধন ছাড়া আইটি সেল, বিভিন্ন রাজনৈতিক দলের দেখবেন আইটি সেল আছে সোশ্যাল মিডিয়াতে, তাদের ইন্ধন ছাড়া, তাদের উৎসাহ ছাড়া এত এত জমায়েত, এত জায়গায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে অসম্ভব। অন্যায় কি প্রথম ঘটছে এই রাজ্যে? ধর্ষণ কি প্রথম ঘটছে এই রাজ্যে? তাহলে এটা কি টাইমিংটা খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন নেপথ্যে কী আছে। বাংলাদেশের সাপেক্ষে তুলনাটা করছি এই কারণে যে কিছুদিন আগেই এই বাংলাদেশের পালাবদল ঘটে গেছে। একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, গৃহযুদ্ধেই বলা যেতে পারে। সেখানে মহান কোনো উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছিল, কি যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি, এরকমটাই ছিল, তাই তো? সেটা পরবর্তীকালে কি দাঁড়ালো? মোহাম্মদ ইউনূসের হাতে চলে গেল, অর্থাৎ হাইজ্যাক হয়ে গেল, এবং তিনি এসে কি বললেন? চাকরি মানেই দাসত্ব, অর্থাৎ মূল জায়গাটাই হারিয়ে গেল, তাই তো? তাহলে কি দাঁড়ালো? তো এই রাজ্যেও যে তেমন কিছু হবে না সেটা জোর দিয়ে বলা যায় না, তবে কি এখনও অনেকটা দেখার আছে। তাহলে আগে প্রেক্ষিতটা দেখুন খেয়াল করে, কি হতে পারে। আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন, প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করুন, মাত্র এইটুকুই। আমি বারবার বলেছি, এই অবস্থাতে, এই সিস্টেমে আমরা ব্যক্তিগতভাবে কতটা কি করতে পারি সেটা আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু পুরো প্রক্রিয়াটিকে থামানোর ক্ষমতা আমাদের নেই, অসম্ভব। কিন্তু আমরা বুঝতে পারি, যাতে করে বিভ্রান্ত না হয়ে ডামাডোলে গা ভাসিয়ে
প্রতিবাদের প্রীতিবাদের মিছিলে যেন সামিল না হই, যাতে পরবর্তীকালে আত্মগ্লানি হবে, ছি 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 এখানে আমিও ছিলাম। যেমন করে বাংলাদেশের অনেক তরুণের, অনেক যুবকের এখন আত্মগ্লানি হচ্ছে দেশের যা পরিস্থিতি, যে ওই মিছিলে আমিও ছিলাম, ওই প্রীতিবাদে আমিও ছিলাম, তেমন জায়গা থেকে বাঁচতে আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য করা। খেয়াল করে দেখুন, বাংলাদেশে এই জায়নিস শক্তি প্রভুরা কিভাবে ওরা প্রমোট করেছে। একটি রাজনৈতিক দল হিন্দুদের পক্ষে, আওয়ামী লীগ, এমনটাই, তাতে করে হিন্দুদের কতটা উপকার হয়েছে সেটা কিন্তু হিন্দুরাই বলতে পারবে ওখানকার। আরেকটি দল কি, বিএনপি এবং তার সঙ্গে জামাত, এরা কি, এরা হলো মৌলবাদের পক্ষে, মানে মুসলমানের পক্ষে, মানে বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে, এমনটাই প্রমোট করে করা হয়েছে। এবং কিছু কিছু বক্তব্য পর্যবেক্ষণ তাদেরকে দিয়ে বলানো হয়েছে, হ্যাঁ, পুরোটাই স্ক্রিপ্টেড, যাতে করে একটা বিভেদ তৈরি করা যায়, খুব বীজ পুঁতে রাখা যায়, তাই তো, তেমনটাই কিন্তু করা হয়েছে। তাতে করে এই যে অমুক দলটি মুসলমানের পক্ষে, এরকম একটা যে প্রচার, সেটা তাতে করে মুসলমানের কতটা ভালো হয়েছে, ইসলামের কতটা ভালো হয়েছে, প্রকৃত ইসলাম বলতে আমরা যা বুঝি তা কতটা প্রয়োগ হয়েছে, সেটা কিন্তু স্থানীয় মুসলমানরাই ভালো করে বলতে পারবেন, তারা কতটা এই কথা কাজে পরিণত করা গেছে। ঠিক একই রকমভাবে দেখুন, খেয়াল করে আমাদের রাজ্যে মাননীয়াকে কিভাবে প্রমোট করেছে এই জায়নিস শক্তি। পুতুল কিন্তু সমস্ত রাজনৈতিক দল নেতা কিন্তু পুতুল, এবং অনেকে যারা টপ লেভেলে আছেন তারা জানেন, যেহেতু তারা সুবিধে ভোগ করছেন, অর্থ পাচ্ছেন, পথ পাচ্ছেন, তাই তারা জেনে বুঝেও কিন্তু এগুলো আমাদের সামনে আনেন না। তবে হ্যাঁ, জায়নিস শক্তির পুরো ব্যাপারটা বোঝার মতো মগজ এবং চিন্তাভাবনা, চেতনা বর্তমানের কতজন নেতার আছে সেই ব্যাপারেও আমার সন্দেহ আছে। যাই হোক, তাহলে আমাদের মাননীয়াকে কিভাবে প্রমোট করা হয়েছে দেখুন, খেয়াল করে। তিনি মাথায় কাপড় দিয়ে হিজাবের মতো করেন, এটা খুব দেখবেন সোশ্যাল মিডিয়ায় বারবার করে প্রচার হয়েছে। তিনি ইমাম ভাতা দেন, এটাও খুব হইচই হয়েছে। তিনি মুসলমানদের পক্ষে, এমনটাও প্রচার হয়েছে। এতে করে মুসলমান জনগোষ্ঠীর কতটা উপকার হয়েছে সেটা তারাই বলতে পারবেন। কিন্তু এমন একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, খেয়াল করে দেখুন, ওপার বাংলায় যে সরকার ছিল এতদিন সেটা হিন্দুর পক্ষে, এমনটাই প্রচার। আবার এপার বাংলায় যে সরকার এখনও আছে সেটা মুসলমানের পক্ষে বা ভাতাজীবীদের পক্ষে আসছে, তেমনটাই প্রচার। অর্থাৎ শিক্ষিতের পক্ষে নয়, সরকারি চাকরির পক্ষে নয়, ভাতার পক্ষে। ভাতার পক্ষে সে ইমাম ভাতাই হোক, অমুক কন্যাশ্রী হোক, অমুক স্ত্রী হোক, তার পক্ষে। তাহলে, এবং অবশ্যই এই যে দুর্নীতি হচ্ছে ব্যাপক, এবং এই মুহূর্তে ধর্ষণ, তার রাজনৈতিক দলের নেতাদের নামই তো সামনে আসছে, আপনারা জানেন, নাম আমি নাইবা বললাম, মিডিয়া দেখলেই বুঝতে পারবেন। রাজনৈতিক দলের, শাসক দলের সঙ্গে যুক্ত লোকজনের নামই বারবার করে বলা হচ্ছে, এবং এমন বলা হচ্ছে নবান্ন থেকে তাড়াতে পারলেই ধর্ষণ, খুন এগুলো সব মুছে যাবে, তাই তো বলা হচ্ছে। বাস্তবে আমরা জানি যে সমস্ত রাজনৈতিক দলই দুর্নীতি পরায়ণ। যদি দুর্নীতির কথা বলা হয় তাহলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, জনগণই বারবার করে ভিকটিম হয়। তবে জনগণের মধ্যে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। এই জনগণ থেকেই তো রাজনৈতিক দলের নেতারা উঠে আসেন। দে ডোন্ট ড্রপ ফ্রম দ্য মার্স, তারা মঙ্গল গ্রহ থেকে নেমে আসেন না বা পড়ে যান না। তো যাই হোক, এই কারণেই বারবার করে আমি সচেতন হতে বলি। এইবার দেখুন খেলাটা কি হতে পারে, হতে হবে বলছি না, কিন্তু অ্যালার্ট থাকার জন্য এই ভিডিও। অনেক কিছু সম্ভাবনা আছে। প্রথমত দেখুন, এই যে প্রতিবাদ, যেটা অবশ্যই হওয়া উচিত কিন্তু যেটা হাইজ্যাক হয়ে গেছে, এটা হবে আমি তাই জানতাম, সেই প্রতিবাদের লক্ষ্য যদি এই পালাবদল করার লক্ষ্য হয়, অর্থাৎ মাননীয়াকে গদিচ্যুত করার আহ্বান যেমন দেওয়া হচ্ছে, আপনি জানেন যে জয়মায়াত হচ্ছে এবং সেখান থেকে এই আওয়াজটাও উঠে আসছে, সোশ্যাল মিডিয়াতেও অনেক
পোস্ট দেখা যাচ্ছে, টুইট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আমি এমনও পোস্টও দেখেছি, ভাবলে অবাক হবেন, সেখানে নাকি একজন ইন্টার্ন, তিনি ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ, তার নাম দিয়ে, অথচ আমি এরকম কোনো কিছু খুঁজে পাইনি, তার নাম দিয়ে বলা হচ্ছে তিনি নাকি ফেরার। তো এইরকম পোস্টও আমি দেখেছি। ভাবতে পারেন তাহলে আমাদের মগজ কিভাবে ওরা আগে থেকেই ধোলাই করে রেখেছে। তাহলে যদি ওই পালাবদলের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে তাহলে কি দাঁড়াবে? খেয়াল করে দেখুন, ক্ষেত্র কিন্তু প্রস্তুত, একদিকে কোনো নিয়োগ নেই। হ্যাঁ, এই যে নিয়োগ নেই, সরকারি নিয়োগ নেই, এবং আদালতকে কাজে লাগিয়ে নিয়োগগুলোকে বন্ধ করা হয়েছে, স্তব্ধ করা হয়েছে, ডিএও বন্ধ করা হয়েছে। এটা কিন্তু আন্তর্জাতিক ইন্ধনেই হয়েছে, যেমন চালাম তেমনে চলি। তাহলে এতে করে কি হয়েছে? শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এটা প্রচলিত এই বর্তমান শাসক দলের বিরুদ্ধে। এই সিস্টেমে আপনি সবার মন তো জয় করতে পারবেন না। যখনই পার্টিকুলারভাবে একটা শ্রেণীকে আপনি জয় করতে চাইবেন, তখন আরেকটা শ্রেণী আপনার বিরুদ্ধে ক্ষেপে যাবে। বারবার করে বলেছি, এই সিস্টেমে এটাই হবে, বারবার করে হবে। সে আপনি যতই ভোটে জিতে আসুন না কেন অনেকে বলছেন এই যে আমাদের রাজ্যের মাননীয়া, তিনি তো, তার অনেক সমর্থক আছে, তিনি এবার জিতেছেন, গতবারের নির্বাচনে জিতেছেন, বেশ, তাহলে কি করে গৃহযুদ্ধর মতো পরিস্থিতি তৈরি করা যাবে? ভুল ভাবছেন। হাসিনার যাকে সরানো হলো, অবশ্যই সেনানায়কদের ব্যাপার আছে এখানে, বলেছি বারবার করে, এই নিয়ে ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন। আন্তর্জাতিক শক্তি, জায়নির শক্তি সেখানেও সক্রিয়, সর্বত্র সক্রিয়। তো সেইখানে হাসিনার আওয়ামী লীগ কি বিগত নির্বাচনে বিপুল সমর্থনে ক্ষমতায় আসেনি? তাহলে কেন এটা হলো? মিডিয়াকে কাজে লাগাতে পারলে এবং ঠিকঠাক করে অর্থ ছড়াতে পারলে সবই সম্ভব। হ্যাঁ, বিক্ষোভকেও প্রমোট করা যায়, মানুষ এমনি এমনি পথে নামে না, তাই তো বর্তমানে ব্যাপারটা তাই। থিংস ডোন্ট জাস্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। জেএফ কেনেডির এই পর্যবেক্ষণটি আমার অত্যন্ত প্রিয়। তাকেও চলে যেতে হয়েছিল, খুন হতে হয়েছিল, তাই তো। তাহলে খেয়াল করে দেখুন, সমর্থন থাকতে পারে, কিন্তু গৃহযুদ্ধ বাঁধানোর পক্ষে, অশান্তি বাঁধানোর পক্ষে 90% লোক লাগে না, 10%ই যথেষ্ট, 5% হলেও যথেষ্ট। বাংলাদেশে যে পথে নেমেছিল, যারা ভাঙচুর করেছিল, বিদ্রোহ করেছিল, বিপ্লব করেছিল, পরের দিকে ভাঙচুর করেছিল, যখন হাইজ্যাক হয়ে গেল, সেটা জনগণের কত শতাংশ? বাংলাদেশের লোকসংখ্যা যদি আমি 18 কোটিও ধরে নিই, 18 কোটির কত সংখ্যক মানুষ পথে নেমেছিল? 5 কোটি? 10 কোটি? একদমই নয়। কয়েক লাখ যদি ধরি, আমি 1 লাখও যদি বনি পথে নেমেছিল, 1 লাখ মানে কত শতাংশ হচ্ছে? বাকিরা কিন্তু পথে নামেননি, তারা পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, বা কেউ নীরবে থেকেছেন, দেখে গেছেন। এক্ষেত্রেও তাই, এই যে এখন জমায়েতে দেখতে পাচ্ছেন যদি যত মানুষ, তাদেরকে, এবং আগামীতে যত জমায়েত হবে, বিক্ষোভ হবে, ভাঙচুরও হতে পারে, সেখানে কত শতাংশ মানুষ পাবেন? পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা, তার 1% মানে কত লক্ষ হয় জানেন তো? আর যদি 10% হয় তাহলে কত কোটি হয় জানেন তো? হিসেবটা করে ফেলুন। তাহলে বিশৃঙ্খলা ঘটানোর পক্ষে 90% লোক লাগে না। শুভ কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে, গঠনমূলক কাজ করতে গেলে বেশি লোক লাগে। ভাঙচুর করতে গেলে, প্যানিক তৈরি করতে গেলে, বিশৃঙ্খলা তৈরি করতে গেলে বেশি লোক লাগে না। ইতিহাস সাক্ষী। কারণ সমর্থক যারা থাকেন, যারা ভোট দেন, তাদের বেশিরভাগই নিষ্ক্রিয় মানুষ, তারা পথে নামার মানুষ নন, সাধারণ মধ্যবিত্ত মানুষ বেশিরভাগই। তাহলে কি দাঁড়াবে? তাহলে এই যে এখন দেখতে পাচ্ছেন, তাহলে দিদিমণির এত সমর্থক, এত ভোটে জিতেছেন, তাহলে এত লোকজন কোথা থেকে আসছে? এত মানে অবশ্যই 90% নয়, কয়েক শতাংশ বা তারও কম। এইবার ধরুন
এই যে যুব সমাজ বলুন, তাহলে এই যে মানুষগুলো যারা চাকরি বাকরি পাচ্ছে না, টেট দিয়ে বসে আছে, এসএসসি হচ্ছে না, আমি বহু আগেই বলেছি এই নতুন বিশ্ব ব্যবস্থার যে আবহ, তাতে করে বহু বেকারত্ব তৈরি হবে। আর এই বেকার যুবক যুবতীদেরকে সহজেই কিন্তু বিক্ষোভ করানো যাবে কাদের বিরুদ্ধে? শাসক দলের বিরুদ্ধে। কারণ শাসক দলকেই তারা সামনে দেখতে পাচ্ছে, তার পেছনে যে জায়নিক শক্তি তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছে না সে, তাই তো? এটাই স্বাভাবিক। অদৃশ্য হাতকে আমরা দেখতে পাই না। তাহলে কি দাঁড়াবে? রাজনৈতিক দলের উপর পুরো বিক্ষোভটাকে যদি আমরা ছড়াতে পারি, সময় পাবে জায়নিক শক্তি কি, যে তোমাদের এই সমস্যার মূলে, তোমরা যে বেকারত্ব, এই যে ধর্ষণ, দুর্নীতি, এগুলোর মূলে আসলে উনি রাজনৈতিক দল, এইরকম একটা বার্তা দিয়ে মূল ব্যাপারটা যে আসলে আন্তর্জাতিক শক্তি, তারাই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করছে, তারাই যে বেসরকারিকরণ করতে চাইছে আসলে সর্বত্র, সেই কারণে এসব প্রমোট করছে এবং এই সময় নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দলাদলি লাগিয়ে দিয়ে। জনগণ সেটা কিন্তু বুঝতে পারবে না। জনগণ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবে। টপ লেভেলের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারা বুঝতে পারছে ব্যাপারটা আসলে কি। তারা তো সময় অনুসারে এই দলটা বদলে নেবেন, কিন্তু সাধারণ মানুষ মার খাবে। চাঁদের লোভে ফাঁদে পা দেবে, দিয়েই ফেলেছেন অনেকে। তাহলে এবার কি পরিস্থিতি হতে পারে? এবার ধরুন, এটা যদি যেমন আওয়াজ ওঠা যাচ্ছে যে সরকার বদল, মানে রাজনৈতিক দল, মানে সরকার মানে তো শাসক শ্রেণী, রাজনৈতিক দল, সেটা বদলের আহ্বান যদি আসে, নবান্ন থেকে তাড়ানোর যদি আহ্বান আসে, তাহলে কি দাঁড়াবে? এবার যারা সুবিধাভোগী, যেমন অবশ্যই তাঁরও তো কিছু, মাননীয়ারও তো কিছু সমর্থক আছে, এবং সবাই তো খুব ভদ্র, ঘরে বসে থাকেন, শুধু ভোট দেন এমন তো নয়, সক্রিয়ও আছেন যারা পথে নামতে পারে, তারা তাঁর হয়ে পথে নামবেন। একটা খণ্ডযুদ্ধ তৈরি হতে পারে। এইবার ধরুন এরপরে কি হতে পারে? তো মাননীয়ার ওই যে একটা ভাবমূর্তি আছে, তিনি নাকি মুসলিম দরদি, তো এইভাবেই কিন্তু প্রমোট করা হয়েছে। উনি কিন্তু, শাসকরা কারো দরদি হয় না কারো দরদি। তারা তাদের গদি, তাদের স্বার্থেই কাজ করে এবং প্রভুদের স্বার্থে কাজ করে। ওটা একটা প্রচার, মানে তৈরি করা হয়, জনমানসে ভাবমূর্তি রাখা, যাতে করে বাঁধিয়ে দেওয়া যায় প্রয়োজনে। তাহলে কি দাঁড়াবে? এইবার ধরুন যদি তার সমর্থকের মধ্যে কোনো এই বিশেষ ধর্মাবলম্বী মানুষজনও পথে নামে তার হয়ে গলা ফাটাতে, বা তার হয়ে যদি তারা ডান্ডা ধরে বা ঝান্ডা ধরে, তারে ক্ল্যাশ হবে। কারা মরবে? সাধারণ মানুষ মরবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, সাধারণ মানুষ মরবে। এবং তখন এই ব্যাপারটাকে কিন্তু ওই হিন্দু মুসলমান বলে দাগিয়ে দেওয়ার একটা সুযোগ আসবে না? হ্যাঁ। তাহলে এই যে একদিকে শিক্ষিত, কোট আনকোট শিক্ষিত, এই ডিগ্রিটা শিক্ষা ব্যবস্থা জায়নিস্টরাই তৈরি করেছে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, রোবোটিক্স এসে গেছে, তার ফলে এত লোক ওদের লাগবে না। বহুবার বলেছি, আগের ভিডিওগুলো দেখুন। তাই ওরা আর নিয়োগ করছে না। এটা সরকারি পলিসি নয়, এটা আন্তর্জাতিক পলিসি। পৃথিবীর সর্বত্রই একই ঘটনা ঘটছে। তাহলে এই যে যুবক যুবতীরা, তারা এখন কি চাইবে? তারা তো ব্যাপারটা বুঝতে পারছে না যেটা আন্তর্জাতিক পলিসি। তারা ওই সরকার বদলের স্লোগানে সামিল হবে, যে সরকার বদলে গেলেই আবার আগের মতো এসএসসি হবে, আগের মতো পিএসসি হবে, আগের মতো সরকারি চাকরি হবে। এই রকম একটা কিন্তু চাঁদের ফাঁদ কিন্তু পাতা আছে, তারা সেখানে পা দেবেন। এবার তারা চাইবেন যে সরকার বদলাক, তাতে ধর্ষণও হবে না, এটাও বোঝানো হবে, ধর্ষণও হবে না, সুবিধেও পাওয়া যাবে, চাকরি বাকরিও পাওয়া যাবে, স্বাভাবিক। দেখুন খেয়াল করে, বুদ্ধবাবু যখন চলে গেলেন, তখন বুদ্ধবাবুর আমলে যারা সরকারি চাকরি পেয়েছেন, নিজেরা সুবিধে পেয়েছেন, তাই তো? পরিবারে ভালো গঠন করতে পারছেন, বাড়ি গাড়ি করছেন। শিক্ষক সমাজের কথাই বলছি, তারা দেখবেন শিক্ষক গ্রুপে পোস্ট দিয়েছেন। তাদের কাছে বুদ্ধবাবু ভগবান, তাই তো? কেন? ওই যে পেয়েছেন বলে। তো না পেলে কি বলতেন না। তারা কিন্তু এটা ভাবছেন না যে এসএসসি চালু করা এবং এই যে এত চাকরি দেওয়া, এটা কিন্তু আন্তর্জাতিক পলিসি ছিল, যাতে করে শিক্ষাকে শেষ করে দেওয়া যায়। কেন কি অবাক লাগছে না? এটা নিয়ে আমি পরে ভিন্ন ভিডিও করব। এসএসসি বা টেট এগুলো আগে যেমন ম্যানেজিং কমিটির অধীনে, মানে তারাই নিয়োগ করত, পরে কেন এটা করা হলো, টোটাল কন্ট্রোলের টুল হিসেবে এসএসসিকে আনা হয়েছিল,
সেটা কিন্তু লোকে জানে না, অত গভীরে কে যাবে। তো তারা প্রশংসা করছেন, চাকরি দিয়েছেন বুদ্ধদেব বাবু, চাকরি দেননি বুদ্ধদেব বাবু, তিনি পলিসি রূপায়ণ করেছেন মাত্র। একই রকমভাবে মাননীয় পলিসি রূপায়ণ করছেন। কিন্তু ব্যাপারটা এখানে কি দাঁড়াচ্ছে, গৃহযুদ্ধের যে সমস্যাটা, মানে আমি বলতে চাইছি সরকার পক্ষ এবং সরকারের বিরোধী ব্যাপারটা যদি এরকম পর্যায়ে চলে যায়, এবং যাচ্ছে আস্তে আস্তে, চলে গেছেই বলতে পারেন, যে স্লোগানগুলো আমরা শুনতে পাচ্ছি, তাহলে কি দাঁড়াবে, যারা এই জমানায়, দিদির জমানায় সুবিধা পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, সুযোগ সুবিধে পাচ্ছেন, তারা চাইবেন দিদি থাকুক স্বাভাবিকভাবে, অনেক ভাণ্ডার রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে। তো এরা আবার এই যারা শিক্ষিত বেকার বা যুবক যুবতী বা শিক্ষক সমাজ, তারা তো আবার ডিএ পাচ্ছেন না, তাদের আবার চক্ষুশূল হয়ে বসে আছেন। অর্থাৎ বিদ্বেষের বীজ কিন্তু আগেই বোনা আছে। সোশ্যাল মিডিয়াতে বারবার দেখে নেবেন কীভাবে শিক্ষকেরা বা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ব্যঙ্গ করেছেন, বিদ্বেষ তৈরি করেছেন হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তারা বুঝতে পারছেন না এটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা, এটা আন্তর্জাতিক পলিসি। তারা এই বিরোধিতায় সামিল হবে, অর্থাৎ একে অপরকে তারা কিন্তু শত্রু হিসেবেই আগে থেকেই দেখছে। এইবার এই ইন্ধন পেলে রাজনৈতিক দল যা ঢুকে পড়েছে বিক্ষোভের মধ্যে, যেটা খুব পরিষ্কার, তাই তো? তাহলে কিন্তু সাবধান, অন্তত বেঘরে প্রাণটা দেবেন না, কারণ এতে কোনো মহত্ব নেই, এটা কিন্তু এজেন্ডা, মহত্ব নেই। তাহলে লক্ষ্যটা কি হতে পারে ওদের, কেন এটা করছে? সংক্ষেপে বলি, আগে বহুবার বলেছি, মূল সমস্যা এখন বেকারত্ব, নিয়োগ নেই, হবে না। যুব সমাজকে একটা কিছু দিয়ে ভুলিয়ে রাখা, ভালো কিছু, রক্তদান, মহৎদানের মতো কথাবার্তা আর কি, যে রক্তটা ফার্মা কোম্পানি ব্যবসা করে। এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখবেন। খুব কতিপয় ক্ষেত্রে কিন্তু রক্তের প্রয়োজন পড়ে আসলে, এটা নিয়ে ভিন্ন আলোচনা আছে, ভিডিও আছে। ওই মহৎ প্রতিবাদ, একটা মহৎ কাজ, এটা করে মানুষকে, যুব সমাজের এই যে বেকারত্ব, কর্মহীনতা, সেটাকে ভুলিয়ে দেওয়া। পাশাপাশি আরও যে ভ্যাকসিন আসছে, হ্যাঁ আবার আসছে, হঠাৎ করে দেখবেন খবর পেয়ে যাবেন, বিধিনিষেধ, মানে মানুষকে এইভাবে ব্যস্ত রেখে, যেমন করে সিএ দিয়ে ব্যস্ত রাখা হয়েছিল, তারপরেই লকডাউন হলো, তেমন করে মানুষকে পুরো ভুলিয়ে রেখে, ডাইভার্ট করে পরবর্তী যে এজেন্ডাগুলো আছে ভেতরে ভেতরে সেগুলোকে রূপ দেওয়া, এই একটা লক্ষ্য। আর কি লক্ষ্য? বিভাজন, বিদ্বেষ, যাতে করে মানুষ এক না হতে পারে, রাজনৈতিক বিভাজন। ইতিমধ্যেই দেখবেন পশ্চিম মেদিনীপুরে যা খবর পেলাম, ওড়িশাবাসীদের বিরুদ্ধে বিক্ষোভ, কোনো কারণে, আমি কারণটা ঠিক জানি না, 300 জনকে আটকে রাখা হয়েছিল, পুলিশের মধ্যস্থতায় ছাড়া পেয়েছে। ভাবতে পারেন, সেখানে নাকি আর ওড়িশার গাড়ি ঢুকতে পারবে না ওই দিক দিয়ে, এবং এখানকার গাড়ি নাকি ওদিকে যেতে পারবে না। আমার এক সহযোদ্ধা, তিনি ড্রাইভার, তিনি ড্রাইভ করেন, লরি চালান, তিনি আমাকে জানালেন এমন পরিস্থিতি। আমি দেখছি, খবর রাখছি ব্যাপারটা কী আসলে। অর্থাৎ এদিকে এ পক্ষ ও পক্ষ, অমুক পক্ষ তমুক পক্ষ, ওরা প্রমোট করে, ফান্ডিং করে কিন্তু বানিয়ে রেখেছে। সেই পক্ষের ফাঁদে পা দেবেন না। এগুলো সব ডিভাইড অ্যান্ড রুলের খেলা, এদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদিও লিঙ্ক দিতে পারবো না, নিজের পর্যবেক্ষণ কাজে লাগান। তাহলে কি দাঁড়াবে? অর্থাৎ ব্যস্ত রাখা মানুষকে, মূল লক্ষ্য থেকে, মূল জায়গা থেকে যুব সমাজকে সরিয়ে রাখা, ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া, আগামীতে যেসব প্ল্যান্ডেমিক আসবে সেখান থেকে ভুলিয়ে রাখা। পাশাপাশি আর কি খেয়াল রাখবেন, এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। সিপিএমের পলিট ব্যুরো, তারা পর্যন্ত হিন্দু নির্যাতনের ব্যাপারটাকে তাদের জানিয়েছে, প্রতিবাদ করেছেন। ভাবতে পারেন, যে সিপিএম, যে বামপন্থী বা তথাকথিত মার্ক্সবাদী দল, তারা এতদিন যতই হোক না কেন, তারা কোনোদিনই এইভাবে বলেনি, তারা বারবার বলেছে, মানে বাংলাদেশে তো আগেও হয়েছে এ ধরনের তথাকথিত প্রমোটেড হামলা হিন্দুদের উপরে হয়েছে, তখন তারা কিন্তু অস্বীকার করেছে, না না এরকম কিছু নয়। বরং এমনকি তারা জিহাদি, যারা সন্ত্রাসবাদী, তাদেরকেও শহীদ বলেছে, তাদেরকেও স্বাধীনতা সংগ্রামী বলেছে। এমন পরিস্থিতি, সেই বামপন্থী দল, তারা এখন ওই হোয়াইট হাউস যেমন করে নিন্দা করছে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে, ইউএনও যেমন করে নিন্দা করছে, সেই বামপন্থী দলের পলিট ব্যুরো, সিপিএমের পলিট ব্যুরো হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে। ভাবতে পারেন, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট কায়েমের দিকে যাচ্ছে। তাই সাবধান। আমি বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বলবো, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সতর্ক থাকুন। এজেন্ডা কিন্তু তৈরি করা হচ্ছে, এ রাজ্য, এ দেশ, বাংলাদেশ,
ওদিকে সেভেন সিস্টার্স, ওটা নিয়ে পরে আলোচনা করব, এক ভিডিওতে সম্ভব নয়, তাই তো? অর্থাৎ তাহলে লক্ষ্যটা কি? যেমন করে দেখবেন এখন ওরা রাজনৈতিক দলের কে ব্যবহার করে আগামীতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টে কিন্তু রাজনৈতিক দলের ভূমিকা প্রায় শূন্য হয়ে যাবে, সেই স্টেপের দিকে আমরা যাচ্ছি। অর্থাৎ তাহলে এই রাজ্যে লক্ষ্যটা কী ওদের? কেন? আমাদের মাননীয়া বহুবার চেয়েছিলেন, কি চেয়েছিলেন? ওই যে রাষ্ট্রপতি শাসন। এখানে তো আর সেনা অভ্যুত্থান হবে না, এটা রাজ্য, এটা দেশ নয়, এটা রাজ্য। বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে, করানো যেতে পারে, কিন্তু একটা রাজ্য তো সেনা অভ্যুত্থান হয় না। তাহলে ওই যে ল অ্যান্ড অর্ডার বিশৃঙ্খলা চলছে, জানেন তো আমাদের সংবিধানে আছে আইন শৃঙ্খলার অবনতি, চরম অবনতি, এই কারণেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। আর রাষ্ট্রপতি শাসন জারি করা গেলে কিন্তু কন্ট্রোলটা, টোটাল কন্ট্রোলটা অনেক বড় হবে, সুবিধা হবে। যেমন বাংলাদেশে সেনা শাসনে টোটাল কন্ট্রোলটা সুবিধা হবে, তখন ভ্যাকসিন গুঁজে দেওয়া থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম, নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে কার্যক্রম, বেসরকারিকরণ বলুন, ভ্যাকসিন গুঁজে দেওয়া বলুন, প্যান্ডেমিক বলুন, বিধিনিষেধ বলুন, তাতে করে কিন্তু আরও সুবিধে হবে। তাই সতর্ক থাকুন। এখন নতুন বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে কিন্তু একটা চরম জায়গায় ওরা নিয়ে যাওয়ার প্ল্যান করেছে, যেখানে রাজনৈতিক দলও বুঝতে পারছে না যে আগামীতে রাজনৈতিক দলের ক্ষমতা যতটুকু অন্তত এখনও পর্যন্ত আছে, রেখে দিয়েছে প্রভুরা, সেটাও থাকবে না। টোটাল প্রশাসকের অধীনে, অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে, সেনার অধীনে, আমলাদের অধীনে। রাষ্ট্রপতি শাসনে কি রাষ্ট্রপতি দেশ চালান না আমলারা চালান? মাথা খেয়াল রাখুন, মাথাটা সজাগ রাখুন। এই রকম পরিকল্পনা ওদের আছে। আমি বলছি না এক্ষেত্রে এখনই সেটা সফল হবে, কিন্তু ওদের পরিকল্পনা আছে। আর ওদের পরিকল্পনা প্রথম চান্সে সবসময় সফল হয় না, ওদের হাল ছেড়ে দেন। এই যেমন ধরুন আমেরিকায় ভ্যাকসিন পাসপোর্টের চেষ্টা করেছিল ওরা, বাইডেনকে দিয়ে বাধ্যতামূলক করার, কিন্তু জনগণের জন্য হতে পারেনি, করতে পারেনি। তাই বলে কি তোরা হাল ছেড়ে দিয়েছে? না, একই রকমভাবে এটা ওদের লক্ষ্য, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টে অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে দেশ চালানো, রাজনৈতিক দলের ভূমিকাকে মিনিমাইজ করে দেওয়া। এখনও অবশ্য সে সময় আসেনি, ওরা রাজনৈতিক দলকে এখনও ব্যবহার করবে আমাদের তৃতীয় বিশ্ব বিশেষ করে, কিন্তু লক্ষ্য ওটাই। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে ভাবুন, অন্তত পক্ষে পরে যাতে করে আত্মগ্লানিতে ভুগতে না হয় যে ছি 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 ছি, ওইখানে আমিও ছিলাম, ওটা তো এজেন্ডা ছিল। সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।